Bismillah Rahman Rahim. In the last class, we have discussed the definition of gamma and beta functions and their some properties and explained some properties of gamma and beta functions. The properties of gamma and beta functions was like this. Number one property, gamma 1 is equal to 1. Number two property, gamma n plus 1 is equals to n into n into gamma n is equals to factorial n. This is property number 2. Number 3 property was gamma half is equals to root 5. Number 4 property, beta mn is equals to beta nm. Number 5, beta mn is equals to gamma n divided by gamma n plus n. 1, 2, 3, 4, 5, and last the property ছিল সেই প্রপার্টিটা এই টাইপের নাম্বার 6 ইন্টিগ্রেশন 0 to pi by 2 sin to the power p theta cos to the power q theta d is equals to gamma p plus 1 by 2 gamma q plus 1 by 2 divided by 2 into gamma p plus q plus 2 divided by 2. তোমরা কি বোর্ড দেখতে পাচ্ছো? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা গত ক্লাসে এই 6টি প্রপার্টি নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু তেমন ম্যাথমেটিক্যাল প্রবলেম করাইনি বা আলোচনা করিনি। আমরা আজকে এই 6টি প্রপার্টি সাপোর্ট করে এই টাইপের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। These are very important for engineering student as well as science student. Number 1, আমরা এখন আরো কিন্তু দুটো ডেফিনিশন শিখেছিলাম। আমরা যদি ডেফিনিশন গুলো একটু রিভিউ করি, একটি ডেফিনিশন ছিল গামা n which is 0 to infinity e to the power minus x to the power n minus 1 dx here n is greater than 0. এই ছিল 1 নম্বর ডেফিনিশন। 2 নম্বর ডেফিনিশন beta mn 0 to 1 x to the power n minus 1 1 minus x whole to the power n minus 1 dx mn greater than 0. আসলে মূলত আমরা গত ক্লাসে এই আইটেমস গুলি নিয়ে আলোচনা করেছি as well as some properties of improper integrals and related problems. improper integrals নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই টপিক গুলির উপরে কয়েকটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। চলো এবার এই দুটি মুছে ফেলে ওইগুলি আমরা প্রয়োজনে মুছে ফেলবো, বাট মাঝে মধ্যে এগুলো কাজে লাগবে। যেমন তোমাদেরকে যে স্লাইডস দিয়েছি সেই স্লাইডস এর মতই কিছু প্রবলেম কনসিডার করছি। কোশ্চেন এই টাইপের হতে পারে, evaluate the following. স্যার আপনার বোর্ডটা একটু সোজা করলে দেখতে সুবিধা হতো স্যার, দেখা একটু কষ্ট হয়ে যাচ্ছে। জি স্যার, অ্যাঙ্গেলটা একটু বাঁকা। জি স্যার, একটু বাঁকা হয়ে আছে। বাঁকা হয়ে আছে না? জি স্যার। ঠিক আছে, আমি একটু দেখি। স্যার বুঝতে কষ্ট হচ্ছে। জি, ওয়েট করো। evaluate the following integral. আমি কিছু ইন্টিগ্রাল ইন্ট্রোডিউস করি। সাপোজ নাম্বার 1 integration 0 to infinity
e to the power minus x to the power suppose 6 dx. Number 2, 0 to infinity e to the power minus x to the power 5/2 dx. Number 3, 0 to infinity e to the power minus twice x to the power 1/2 dx. এখানে মনে রাখার বিষয় যে কয়টা লিমিট 0 টু ইনফিনিটি সবগুলি হবে গামা ফাংশনের প্রবলেম। কিছু ডাইরেক্টলি হবে, কিছু ইনডিরেক্টলি হবে। নাম্বার 4, 0 to 1 x cube 1 minus x whole to the power 7 dx. Number 5, 0 to 1 x to the power 3/2 1 minus x whole to the power 1/2 dx. Number 6, 0 to 1 x square 1 minus x whole to the power 3/2 dx. আমি আরো কয়েকটি প্রবলেম ইন্ট্রোডিউস করব। এগুলি ছোট ছোট প্রবলেম বাট বেসিক প্রবলেম, সেগুলো আলোচনা করে 7, 8, 9, 10 এইভাবে আরো কয়েকটি অঙ্ক করব। এবার আসো সলিউশন 1, 0 to infinity e to the power minus x to the power 6। আমি 6 কে 7 minus 1 লিখতে পারি। কেন লিখেছি? আমরা কিছুক্ষণ আগে এরকম একটি ফর্মুলা দেখেছি যে 0 to infinity e to the power minus x to the power n minus 1 দিয়ে। তাহলে এটাকে আমরা ফর্মুলার গামা ফাংশনের নিয়ম অনুযায়ী এটা আমরা লিখতে পারি দিস ইজ n এবং রেজাল্ট উইল বি গামা 7। গামা n মিন্স n এর মান 7। আর 2 নাম্বার সূত্র দিয়ে আমরা বলতে পারি দিস ইজ ফ্যাক্টোরিয়াল 6। আর ফ্যাক্টোরিয়াল 6 এর মান কত? তাহলে ফ্যাক্টোরিয়াল 6 মানে 6, 5, 4, 3, 2, 1, তাই না? আমরা যদি ক্যালকুলেটর দিয়ে বের করি খুব সহজে সম্ভবত ফ্যাক্টোরিয়াল 6 আমরা বের করতে পারি। কত আসে? তোমরা কি কেউ পারো ফ্যাক্টোরিয়াল বের করতে? হ্যাঁ, আমি তো ক্যালকুলেটরে হ্যাঁ পেয়েছি। ফ্যাক্টোরিয়াল 6 720 আসে। ক্যালকুলেটরে আমি বের করেছি 7। ক্যালকুলেটর কিভাবে করলেন একটু বলবেন? জি বলতেছি। তোমার প্রথমে 6 দেওয়ার পরে ফ্যাক্টোরিয়াল সাইন। আমার ক্যালকুলেটরে ফ্যাক্টোরিয়াল সাইন আছে x ইনভার্সের উপরে। x ইনভার্সের উপরে তোমরা কি ক্যামেরা দেখতে পাচ্ছ কিনা? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, আরেকটু কাছে ধরেন স্যার। হ্যাঁ আরো স্যার, কাছে। এবার দেখা যাচ্ছে। এই যে দেখো x ইনভার্সের উপরে এই x ফ্যাক্টোরিয়াল আছে, দেখেছো? জি স্যার। হ্যাঁ, সো জি আমি স্যার। 6 এ ক্লিক করে ওই ইনভার্সের উপরে ক্লিক করতে গেলে শিফট লাগে, শিফট দিয়েছি, রেজাল্ট এসে গেছে। তো আমরা ফ্যাক্টোরিয়াল কিভাবে বের করতে হয় ক্যালকুলেটরের মাধ্যমে শিখে নিলাম। তার মানে অঙ্কটা কিন্তু বড় কিছু না, রেজাল্ট খুব সহজে পেয়ে যাই। তবে জানা না থাকলে, তুমি যদি এই টাইপের ইন্টিগ্রেশন কিভাবে করে জানা না থাকে, তোমার কিন্তু ঘাম বের হয়ে যাবে এই ইন্টিগ্রেশন আমরা কিভাবে করব, তাই না? এটা ইম্প্রপার ইন্টিগ্রাল। তো ইউভি মেথডে কতবার করব? হ্যাঁ, ইউভি মেথডে করলে হয়তো বা 100 মানে 100 শেষ হবে, কিন্তু এটা কি সম্ভব এত বড় অঙ্ক করা? এটা সম্ভব না। আবার এখানে দেখো পাওয়ার 5/2, এই টাইপের অঙ্ক তো আমরা শেষ করতে পারবো না। অতএব এই জন্যই আমাদের গামা বিটা ফাংশন ভালো করে শিখতে হবে। নাম্বার 2, 0 to infinity e to the power minus x
x to the power 5/2। তো একইভাবে 5/2 কে আমরা লিখতে তোমাদের মাইকগুলি মিউট করে নাও। দেখো আমার প্রশ্ন ছিল 5/2, এই 5/2 কে আমরা 7/2 - 1 লিখতে পারি। তাহলে আমরা as per definition এটাকে লিখতে পারি গামা 7/2। এখন গামা 7/2 কিন্তু ক্যালকুলেটরে করা যাবে না। কেন? কারণ গামা 7/2 একটা ফ্র্যাকশনাল ভ্যালু, সেইটা ওই তৃতীয় ফর্মুলার সহযোগিতা নিতে হবে। তো তৃতীয় ফর্মুলার সহযোগিতা যদি নিতে চাই, এটাকে ভাঙতে হবে দ্বিতীয় ফর্মুলা দিয়ে। অর্থাৎ এটাকে লেখা যাবে 5/2, 3/2, 1/2, দেন গামা 1/2। আর গামা 1/2 কে আমরা রোড পাই হিসাবে লিখতে পারি, রোড পাই। এই টাইপের ক্যালকুলেশন গত ক্লাসে একটু বলেছিলাম। তাহলে 7/2 কে লেখা যায় 5/2, 3/2, 1/2, গামা 1/2, আর গামা 1/2 এর মান হলো রোড পাই। তো আমাদের ক্যালকুলেশন করলে আমরা যে রেজাল্টটুকু পাবো সেটা হলো 15 রোড পাই বাই 8। এই হলো আমাদের দ্বিতীয় প্রবলেমটার সলিউশন। ঠিক আছে, এবার আসো তৃতীয়টা, খুবই ছোট ছোট অঙ্ক। তৃতীয়টা হলো 0 to infinity a to the power minus twice x to the power half dx। আমরা এটা কিন্তু গামা বিটা, বিশেষ করে গামা ফাংশনের সাথে ম্যাচিং হচ্ছে না। আমরা এই প্রবলেমটা গামা ফাংশনের সাথে ম্যাচিং করতে হলে আমাদের একটু গামা ফাংশনটা স্মরণ করতে হবে। আমরা জানি গামা n 0 to infinity e to the power minus x, x to the power n minus 1 dx, এই হলো আমাদের গামা ফাংশন। কিন্তু এর সাথে কোথায় যেন একটি গরমিল আছে। কে বলতে পারবে কোন জায়গায় গরমিল? This problem is not compared directly with gamma function. Sir, E inverse 2x আছে Yes, because it has Inverse twice x to the আছে স্যার। power minus twice x, but it has e to the power a minus 2. এই যে 2 কনস্ট্যান্টের কারণে সম্ভব না। অতএব আমরা এই অংশটুকুকে সাবস্টিটিউট করব। এই অংশটুকুর পরিবর্তে আমরা নিউ ভেরিয়েবল কনসিডার করব। দেখো দ্যাট মিন্স 3 নম্বর অঙ্কটা আমি উপরে দেখাচ্ছি যে লেট 2x equals to y। এখন আমরা implies that x equals to 1/2y and therefore dx equals to half dy। এখান থেকে আমরা x এর মান বের করেছি এবং dx এর মান বের করেছি। আর বের করতে হবে লিমিট। আমাদের প্রবলেমে x এবং চলে গিয়েছে y, x এর সীমানা দেওয়া আছে 0 এবং প্লাস ইনফিনিটি, 0 আর হলো প্লাস ইনফিনিটি। আর এই সীমানাটুকু আমাদের সাপোজিশন স্কেল, এইটাকে বলা হয় সাপোজিশন স্কেল। এই সাপোজিশন স্কেলের মধ্যে আমরা x এর মান 0 বসিয়ে y এর মান বের করব। তাহলে x এর মান 0 বসালে y এর মান হয় 0, আর x এর মান ইনফিনিটি বসালে y এর মান হবে ইনফিনিটি। তাহলে আমরা ওই গামা ফাংশনের সাথে ম্যাচিং করার জন্য এই সাবস্টিটিউশনটুকু আমাদের জরুরি। তারপরে এই অংশে এখন আমরা মান বসিয়ে দিব। কিভাবে? 0 এর পরিবর্তে পেলাম 0, ইনফিনিটির পরিবর্তে পেলাম ইনফিনিটি, e to the power minus y, minus 2x সমান y, x সমান কত? হাফ y, আর হাফ y হোল টু the power হাফ, আর dx সমান আমরা বের করেছি হাফ dy, হাফ dy।
এখন আমরা একটু রিঅ্যারেঞ্জ করে ক্যালকুলেশন করলে কি পাচ্ছি দেখো, হাফ টু দা পাওয়ার হাফ, দ্যাট মিনস √2, আর এখানে আছে 2, তাহলে ক্যালকুলেশন করলে কি হয়, 2√2 হয়। এটা হলো 2 টু দা পাওয়ার হাফ মিনস 1/√2 আর 2, এই ক্যালকুলেশনটা করলে হয় 2√2, কনস্ট্যান্ট টার্ম আলাদা করলাম। দেন 0 টু ইনফিনিটি e টু দা পাওয়ার স্যার মাইনাস, ভেঙে দেখা যেত ভালো হতো স্যার। কি দেখা যাচ্ছে না? আমি তো মনে করি দেখতেছো, কারণ স্পষ্ট বোঝা যাচ্ছে। কেউ জি কি স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এক লাইন স্কিপ না করে যদি ভেঙে ভেঙে দেখাতেন তাহলে ভালো হতো স্যার। স্কিপ না করে, আচ্ছা বুঝতে পেরেছি। দেখো 1/2 হোল টু দা পাওয়ার হাফ, এটার মান আমি বলেছি √2। এখন কিভাবে √2 হয় একটু চিন্তা করো। 1/2 হোল টু দা পাওয়ার 1/2, তার মানে 1 এর উপরে হাফ 1, আর এটা 2 টু দা পাওয়ার হাফ, আর 2 টু দা পাওয়ার হাফ মানে √2, এই কথাটাই বলেছি। আর এখানে আছে 2, 2 আর √2 গুণ করলে হয় 1/√2। কনস্ট্যান্ট টার্ম গুলো আমরা এইভাবে লিখতে পারি। ইন্টারেস্টিং, তুমি যদি তোমার প্রসেসর দিয়ে প্রসেস করতে পারো ভালোভাবে, তাহলে সেই আউটপুটটা তোমার জন্য ইন্টারেস্টিং হবে। সেজন্যে তোমরা চেষ্টা করবে, স্যার যাই লিখুক না কেন দেখি আমি পারি কিনা, আমার ব্রেন পারে কিনা, স্যার না করুক নো প্রবলেম, তাহলে তুমি শিখতে পারবে। আর প্রতিটা লাইন বাই লাইন একেবারেই যদি স্যার শিখিয়ে দেয়, তোমার প্রসেসর স্টপ হয়ে থাকবে। আমাদের ব্রেন তো একটা প্রসেসর আছে, তাই না? ব্রেন কাজ করবে না স্যার শিখিয়ে না দেবে, এতে করে তুমি অ্যাক্সেস করতে পারবে না, যে কোনো অঙ্ক আসলে আর পারবে না, কারণ তোমার প্রসেসর তখন স্টার্ট হবে না। সেই জন্য চেষ্টা করবে যে স্যার যাই বলুক সিস্টেম বুঝিয়ে দিয়েছে, দেখি বাকিটা আমরা পারি কিনা। এভাবে যখন একটা দুটি পাশে থাকবে, সব অটোমেটিক্যালি তোমার কাছে সহজ হবে। সেই জন্য তোমরা চেষ্টা করবে যে আমরাই পারবো, স্যার করার দরকার নেই। তাহলে কি থাকে, y টু দা পাওয়ার হাফ। এখন এই y টু দা পাওয়ার হাফকে লেখা যায় y টু দা পাওয়ার 3/2 - 1 dy। এখানে জায়গাটা স্বল্প হয়ে গেছে, আশা করি তারপরে বুঝতে পারতেছি। এই y টু দা পাওয়ার হাফ, হাফকে 3/2 - 1 লেখা যায়। কেন লেখা যায়? 3/2 - 1 মানে তো হাফ। আর কেন এইভাবে লিখেছি? বিকজ দিস পোরশন স্যাটিসফাই দা গামা ফাংশন। এই পোরশনটা গামা ফাংশনকে সাপোর্ট করে। কে বলতে পারবে এর রেজাল্ট কত হবে? এই বক্স আকৃতির টার্মের রেজাল্ট কত? এনিবডি? আমি আবার বলি, 0 টু ইনফিনিটি e টু দা পাওয়ার -y, y টু দা পাওয়ার 3/2 - 1 dy, তাহলে এর রেজাল্ট কত হবে? স্যার √π/2। গামা ফাংশন দিয়ে বলো না ভাই, গামা ফাংশন দিয়ে বলে তারপরে তুমি যেটা বলেছো ঠিক আছে, বাট আমি জানতে চেয়েছি এই রেজাল্টটা কত হবে। এই রেজাল্টটা হবে গামা 3/2। এটা হলে বোঝা যাবে যে তুমি গামা ফাংশনটা বুঝতেছো। তাহলে এর মান কত আসতেছে? 1/2√2 গামা 3/2। আর যে বলেছো সে কিন্তু এর মান বের করে তারপরে বলেছো, আমি সেটা বলিনি। একটু এই মানটা পেলাম আমরা এখানে, তারপর এটাকে ভাঙবো 1/2√2, এটা হলো 1/2 আর গামা হাফ, সরি গামা হাফ হলো √5। তাহলে 2 to 4, দ্যাট ইজ 1/4√2 আর √5। অনেকে এই টোটালটা ক্যালকুলেশন করে একটা ডিজিট বসায়, অনেকে এই পুরো কিছু বসায়। ঠিক আছে, আমরা মনে করো যে যখন এমসিকিউ নিব, তখন তোমরা এটাও দিতে পারে ওইটাও দিতে পারে, যখন সিটি হবে এই টাইপের। যাই হোক, আপাতত আর এই টাইপের সিটি হচ্ছে না, এই টাইপের আমরা সিটি নিব 1 to 1। তাহলে আশা করি 3 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ।
এবার আসো প্রবলেম নাম্বার 4। তো প্রবলেম নাম্বার 4, এটা বিটা ফাংশন ডিরেক্টলি সাপোর্ট করে। সলিউশন 4 কিভাবে 0 to 1 x to the power 4 minus 1 1 minus x whole to the power 8 minus 1 dx 3 কে 4 minus 1 আর 7 কে 8 minus 1। তাহলে এটাকে কি বলা হয়? বিটা mn। হোয়াট ইজ m? হ্যাঁ, কে বলতে পারবে এখানে m এর মান কত? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। আমি একটা প্রশ্ন করেছি, কি প্রশ্ন করেছি বলতে পারবা কেউ? রেজওয়ানা ইসলাম, রুবেল, আমি বলেছি যে এই প্রবলেমটা না, না, বিটা ফাংশনের সাথে কম্পেয়ার করা যায়, তাহলে বিটা mn হয়। তাহলে m এর মান কত এটা জিজ্ঞেস করেছি, বলো। স্যার 4 স্যার। m এর মান 4। কারণ হলো এতক্ষণ লাগা মানেই হলো তোমরা ওই যে প্রসেসর কাজ করতেছে না, প্রসেসর স্টপ আছে, প্রসেস করতেছে না, জাস্ট রিড করতেছে, মানে স্যারের পড়া দেখতেছি, কিন্তু কাজ করলে এগুলি দ্রুত এসে যাইতো। কারণ আজকেই আমি বিটা ফাংশনের ডেফিনিশনটা কিছুক্ষণ আগে তোমাদেরকে দিয়েছিলাম। গত ক্লাসে তো দিয়েছি, সেটা প্রায় 24 ঘন্টা অতীত, আর আজকেও দিয়েছিলাম। দেখো মনে পড়ে কিনা। 1 minus x whole to the power n minus 1 এই ছিল বিটা ফাংশন। এখন আমি এর সাথে তুলনা করে বলেছিলাম m এর মান কত। কিছুক্ষণ পরে এক বন্ধু বলেছো, সঠিকটাই বলেছো, m এর মান 4। কিন্তু ব্যাপারটা এমন হওয়ার কথা ছিল 20 জনই এক সুরে বলে ফেলতে, স্যার m এর মান তো 4 আর n এর মান 8। তখন বুঝতে পারতাম যে ইউ আর ওয়ার্কিং, দ্যাট ইজ ইউর প্রসেসর ইজ রানিং। তাহলে আশা করি তোমরা কিন্তু এভাবে সাথে থাকবে, না বুঝলে প্রশ্ন করবে, অবশ্যই প্রশ্ন করবে জিনিসগুলি ধরার জন্য। স্যার এই টপিকের লেকচার শিটটা একটু দিয়ে দেন। কি দিয়ে দিব বুঝিনি। মানে এই লেকচার শিটটা এখনো দেননি স্যার। না না, এটা তো লেকচার শিট তৈরি করতেছি ভাই, বুঝুনি কথা। আমি জি যে স্যার। 2 লাইন লিখে অ্যান্সার দিচ্ছি, কথাগুলি যদি না বলে শুধু 2 লাইন লিখেই দেই, তুমি কি বুঝবে? সেই জন্য এটারও কোনো লেকচার শিট দেয় না, এটার ভিডিও লিংক দিব, ভিডিও তো হচ্ছে, ক্লিয়ার? তুমি শুধু বুঝতে হবে, কারণ জিনিসগুলি বুঝার লেকচার শিট দেখেও বুঝবে না, এই জন্য তো লিখে লিখে দেখিয়ে দিচ্ছি। বলে এটার রেজাল্ট আছে কত? 4-8। স্যার স্যার আপনার ইউটিউব চ্যানেলে স্যার ম্যাক্সিমাম মিনিমামের স্যার লেকচারের ভিডিওটা নাই স্যার। ম্যাক্সিমাম মিনিমাম, আচ্ছা জি স্যার। সেটা দিয়ে দিব। দুইটা ভিডিও স্কিপ হয়েছে। হুম, আচ্ছা ঠিক আছে, ম্যাক্সিমাম মিনিমামটা আমি দিয়ে দিব। ওকে, তাহলে আমরা পেলাম this is equals to beta 4-8। এটা আমরা বুঝতে পেরেছি from our definition of বিটা ফাংশন। এখন এর মান বের করতে হলে অবশ্যই আমাদের গামা ফাংশনের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। কোন ফর্মুলা দিয়ে করা যায় কে বলতে পারবে? আমরা কিন্তু এখানে 5 নাম্বারটা স্যার। 5 নাম্বার, প্রথমটা স্যার, প্রথমটা বিটা mn ইকুয়াল টু, হ্যাঁ কোনটা প্রথম? তো এটা নাকি 1 নাম্বার? স্যার 5 নাম্বার স্যার 5 নাম্বার। এই 5 নাম্বারে বসিয়ে দাও। তাহলে গামা 4 গামা 8 তারপরে হলো গামা 4 প্লাস এই তো। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, গামা 4 means factorial 3 into গামা 8 means factorial 7, তারপরে নিচে হলো গামা 12 means factorial 11। ওকে, এই তিনটা জিনিস তুমি যদি ক্যালকুলেটর দিয়ে করো খুব সহজেই করতে পারবে। factorial 7 into 6 আমরা পেলাম একটা কিছু, ভাগ দিব factorial 11 দ্বারা, এবং
ক্যালকুলেশন করার পরে কত আসে তোমরা একটু দেখবে? 7.57 into 10 to the power minus 4 হুম, এত বেশি কেন আসলো? দেখো তো হয়েছে কিনা। আমি পেয়েছি একটা, আমার মনে হয় আমার সাথে ভুল আছে। আমি পেয়েছি, আর আমি 11 ফ্যাক্টোরিয়াল দিয়ে একবারই ভাগ করে দিয়ে দিছি। আচ্ছা সে ঠিক আছে, আমি পেয়েছি 1320। আমি জানি না আমারটা কেমন হলো কেন। আর আরেকটা জিনিস আছে, আমার কাছে যদি ক্যালকুলেটর না থাকে আমি কিন্তু এইভাবে করতে পারি। কিভাবে দেখো, 11 কে আমি লিখতে পারি 11 10, তারপরে হলো কত 9 8, আর তারপরে হয় ফ্যাক্টরিয়াল 7, তখন আর লিখবো না। আর 3 2 1 লিখে লাগবে। এই হলো ছোট্ট করে লিখলাম। আশা করি কিভাবে করেছি বুঝতে পেরেছো। এটা আমি ইন্টারমিডিয়েট বা ডিপ্লোমা করেছি। 11 ফ্যাক্টরিয়াল কে লেখা যায় 11 10 9 8 ফ্যাক্টরিয়াল 7, আর ওই ফ্যাক্টরিয়াল 7 এর সাথে ক্যান্সেল থাকে কি, তাহলে 3 কে লেখা যায় 3 2 1 লেখা লাগে না। তাহলে এখন যদি তুমি 3 দিয়ে এই 9 এর একাত্ত হয় 3, আর 2 দিয়ে 8 এর একাত্ত হয় 4। তার মানে আমরা উপরে পাচ্ছি 1, এটা সত্য হয়ে গেল। নিচে 10 11 110, 110 আর 12 গুণ করলে হয়, হ্যাঁ ঠিক আছে 110 আর 12। স্যার স্যার পরীক্ষার হলে যদি ডাইরেক্ট দেই স্যার, ডাইরেক্ট কি তো মান আসে? ইন্টারেও তো ডাইরেক্ট দিয়েই করেছি। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে ডাইরেক্ট, কিন্তু আমি বলছি ক্যালকুলেটর না থাকে। তাহলে কি হলো? এটাই আনসার। তোমরা অন্য টপ পেলে মনে হয় হবে না। যাই হোক, আশা করি হাউ টু অ্যাপ্লাই বিটা ফাংশন তুমি বুঝতে পেরেছো। নেক্সট, নাম্বার 5। Number 5, 0 to 1 x to the power 3 by 2, 1 minus x all to the power half dx। এখন এটাও কিন্তু ডিরেক্টলি বিটা ফাংশনের সাপোর্ট করে। তাহলে কত হয়? 0 to 1 x to the power 5 by 2, 5 by 2 minus 1 হবে, 5 by 2 minus 1, আর 1 minus x all to the power 3 by 2 minus 1, 3 by 2 minus 1 দিয়ে 1 by 2 কে 3 by 2 minus 1 লেখা যায়, আর 3 by 2 কে 5 by 2 minus 1 লেখা যায়। তাহলে as per definition of beta function, it will be beta 5 by 2 3 by 2। এখন কিছুক্ষণ আগে 5 নম্বর ফর্মুলা দিয়ে ব্যাখ্যা করেছি, সেভাবে আমরা এখন করে নিই। কত হয় দেখো, গামা 5 by 2 গামা 3 by 2 divided by gamma 5 by 2 plus 3 by 2। তাহলে কত হয়? গামা 5 by 2 কে লেখা যায় 3 by 2 1 by 2 root 5, আর গামা 3 by 2 কে লেখা যায় 1 by 2 root 5, আর 5 by 2 3 by 2 যোগ করলে হয় 8 by 2, that is 4। গামা 4 means factorial 3, আর factorial 3 হলো 3 2 1। এইভাবে তোমাকে ভেঙে ভেঙে করতে হবে। তারপরে আসো, ফাইনালি আমরা কি পাচ্ছি, তোমার এই 3 আর উপরের 3 কাটা যাবে, তাহলে 1 2 3 4 16, অর্থাৎ 5 by 16 হচ্ছে অ্যান্সার। 2 2 2 and 2, চারটা 2 মিলে 16, 3 3 কাটা গেল, root 5 5। অর্থাৎ আমাদের 5 নাম্বার যে প্রবলেম, তার সলিউশনটা এসেছে 5 by 16। অনুরূপ ভাবে তোমরা 6 নাম্বারটাও করতে পারবে, আশা করছি সেটা করে নিবে। আরো আমি কয়েকটি দেখাচ্ছি। এখন তো আমরা পাইতেছি, এখন আমরা পাইতেছি।
হ্যাঁ তাহলে আমাকে সময় দিচ্ছে আমরা সবাই শোনো, ক্লাসে ঢুকলে সবচেয়ে স্মার্টনেস হলো তুমি মিউট থাকবে, কথা বলার সময় কথা বলে আবারও মিউট থাকবে, এটা হলো স্মার্টনেস। যারা ক্লাসে ঢুকে, সরি আমি একটু ফোন রিসিভ করলাম। আসসালামু আলাইকুম। সরি, তাহলে আমি 6টি প্রবলেম নিয়েছিলাম, এর মধ্যে একটি বাদে বাকিগুলি মোটামুটি করে দিয়েছি। এগুলি খুবই ছোট এবং প্র্যাকটিক্যাল প্রবলেম, যেগুলি তোমরা টেকনিকটা জানলে খুবই সহজে করতে পারবে। আমি বলেছিলাম আরো কয়েকটি প্রবলেম নিব, যে প্রবলেমগুলি আমাদের অবশিষ্ট ফর্মুলাগুলিকে সাপোর্ট করবে। তো ওই টাইপের কিছু প্রবলেম, নাম্বার 7, 0 to pi by 2 sin to the power 4 theta, sorry, sin to the power 5 theta cos cube theta d theta. Number 8, 0 to pi by 2 মূলত পরবর্তী সবগুলি প্রবলেমে আমি 6 নাম্বার ফর্মুলাটা দিয়ে করব। সাপোজ cos to the power 4 theta d theta. Number 9, 0 to pi by 2, suppose sin cube theta d theta. ওকে, তার মানে প্রত্যেকটাই আমরা ওই 6 নাম্বার ফর্মুলা যে কিছুক্ষণ আগে তোমাদেরকে বোর্ডে দেখিয়েছি, এই ফর্মুলাটা দিয়ে আমরা প্রত্যেকটা প্রবলেম সলভ করতে পারবো। চলো এবার প্রবলেম নাম্বার 7। 0 to pi by 2 sin to the power 5 theta cos cube theta d theta। এখন আমরা যদি ওই 6 নাম্বার ফর্মুলার সাথে কম্পেয়ার করি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি, কে বলবে? 5 স্যার। থ্যাংক ইউ। এর মান 5 এবং পি এর মান হবে 3। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। সেই ক্ষেত্রে ফর্মুলাটা হবে গামা 5 প্লাস 1/2, যেহেতু আমরা জানি গামা পি প্লাস 1/2, গামা কিউ প্লাস 1/2, that is 3 plus 1/2, 2 into gamma 5 plus 3, 5 plus 3 plus 2। তাহলে আমরা এই টাইপের ইন্টিগ্রেশন কিন্তু আগে অনেক পেয়েছি, আমরা অনেক ধরে টরে অনেক কিছু করে অনেক ফর্মুলেট করে কষ্ট করে করতে হয়েছে। এখন থেকে আমরা এই 6 নম্বর ফর্মুলাটা যদি মনে রাখতে পারি, যেহেতু আমরা অঙ্কটা গামা বিটা থেকে এসেছে, তো আমরা খুব সহজেই অঙ্কগুলি করতে পারবো। তাহলে এটা কত আছে? 5 plus 1, 6/2, 3, গামা 3 সমান ফ্যাক্টরিয়াল 2, তাহলে ফ্যাক্টরিয়াল 2 মানে 2। একইভাবে 3 plus 1, 4, 4/2, গামা 2 মানে ফ্যাক্টরিয়াল 1, দ্যাট ইজ নিচে আসছে কত? 8, 2, 10, গামা 5, গামা 5 মানে ফ্যাক্টরিয়াল 4, ফ্যাক্টরিয়াল 4 কে লেখা যায় 4, 3, 2, তাহলে কাটা গেলে হয় 1/24। এই হলো আমাদের এই অঙ্কটির প্রবলেম সলিউশন, that is 0 to pi by 2 sin to the power 5 theta cos cube theta d theta। যে কোনো ভ্যালুই বসাই না কেন আমরা হিসাব নিকাশ করলে ক্যালকুলেশন করে একটি রেজাল্ট পাবো। একদম সহজ স্যার। হ্যাঁ সহজ, তবে ফর্মুলাটা মনে রাখতে হবে, গামা বিটার ভাঙ্গাটা কিভাবে করতে হয় তাও মনে রাখতে হবে। হ্যাঁ, আমরা যদি 8 নম্বর অঙ্কটা দেখি,
সলিউশন এ 0 to pi by 2 cos to the power 4 theta d theta। এখানে টার্ম আছে কোসাইন ফাংশন, সাইন ফাংশন ইজ অ্যাবসেন্ট, সেই জন্য আমরা সাইন ফাংশন ইন্ট্রোডিউস করে নিব। ফর্মুলা এটার মতই হবে, অর্থাৎ এর মতই হবে, এভাবে 0 to pi by 2 sin to the power 0 theta, sin to the power 0 theta এর মান 1, অতএব আমরা এইভাবে লিখে নিতে পারি, এবং cos to the power 4 theta d theta। এই অংশে p এর মান 0, q এর মান 4। অনুরূপভাবে আমরা যদি 9 নাম্বার করি, ঠিক আছে, সাইন ফাংশন তাহলে এখানে cos to the power 0 হবে। কোসাইন ফাংশন ইন্ট্রোডিউস করতে হবে। cos to the power 0 থিটা এর মান হলো 1। এখন তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা কি লিখব? গামা 0 প্লাস 1/2 গামা 4 প্লাস 1/2 ডিভাইডেড বাই 2 ইনটু 0 প্লাস 4 প্লাস 2 ডিভাইডেড বাই 2। এই তো গামা হাফ প্রথমটা। স্যার নেক্সট উইকে যে স্যার এক্সাম থাকবে ওইখানে কি এই টাইপের বা এরকমই ম্যাথ থাকবে? নেক্সট উইকে বলতে নেক্সট উইক আমাদের বলতে 8 তারিখ। 8 তারিখের এক্সামের সিলেবাসটা সম্ভবত গত ক্লাসে আমি আলোচনা না স্যার, এটা নাই স্যার, এটা নাই, না এটা নাই। এটা দেইনি, জি স্যার। এটা দেইনি। হ্যাঁ, তাহলে এটা হলো গামা হাফ রুট পাই। ওকে, এটা হলো 5/2, 5/2 কে লেখা যায় 3/2, 1/2 দেন রুট পাই, ঠিক আছে। আর 2 এটা হলো 6/2 গামা 3 ফ্যাক্টরিয়াল 2, 2 1। তাহলে দেখো ক্যালকুলেশন করলে 2 2 2 2 16, উপরে আছে 3, দ্যাট ইজ 3 5/16 হলো আমাদের অ্যান্সার। এতক্ষণ আমি তোমাদেরকে গামা বিটা রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম শিখিয়েছি। তোমরা কিভাবে গামা বিটা ফাংশন ইন্ট্রোডিউস করবে এবং রিলেশন ইউজ করবে এগুলি দেখালাম। গত ক্লাসে আমরা কিছু দেখিয়েছি। খুব সংক্ষিপ্তভাবে গামা বিটা ফাংশন এখানে আমরা শেষ করেছি। ওকে, দিস ইজ লেকচার 7। আসলে অরিজিনাল লেকচার এবং এই লেকচার কিন্তু মিল নাই, খেয়াল রাখিও। অনেকে মনে করতে পারো স্যার আগের 6টা তো আমি করেছি না, ব্যাপারটা এটা না, এটা হিসাবটা ভিন্ন। আমরা মাল্টিপল ইন্টিগ্রালস, দ্যাট মিন্স ডাবল ইন্টিগ্রেশন করাবো এখন থেকে। খুবই সিম্পল কনসেপ্ট ডাবল ইন্টিগ্রেশন। তো আমি ডাবল ইন্টিগ্রেশন, আমরা এতক্ষণ যে ইন্টিগ্রেশন গুলি করেছি বা ইন্টারমিডিয়েট বা ডিপ্লোমা বা ক্যালকুলাস 1 এ যে ইন্টিগ্রেশন গুলি করেছি সেগুলি ছিল সবই সিঙ্গেল ইন্টিগ্রেশন, আর ইন্টিগ্রাল সাইন ছিল একটি। এখানে কিন্তু ইন্টিগ্রাল সাইন আছে একাধিক। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে ইন্টিগ্রেশনের সাইন দেখা যাচ্ছে 2টি, 3টাও হতে পারে। আর 2টি হওয়ার কারণে ইন্টিগ্রেশনটাকে বলা হচ্ছে ডাবল ইন্টিগ্রাল। আর যদি 3টি হয় তবে ট্রিপল ইন্টিগ্রাল, ঠিক আছে। তাহলে এই হলো আমরা এখানে খুবই সংক্ষিপ্ত ভাবে ডাবল ইন্টিগ্রেশন একটা ডেফিনিশন দেখানোর চেষ্টা করেছি। ডাবল ইন্টিগ্রেশনের নিচে যে আর দেয়া আছে তোমরা সকলে দেখতে পাচ্ছ, আর হলো একটি রিজিয়ন বা এরিয়া, যে এরিয়ার মধ্যে ইন্টিগ্রেশনটা করা হয়। আমি বোর্ডে দেখাবো। এবং ডিএ হলো ওই এরিয়ার এলিমেন্টারি পোরশন, আমি সেটাও বোর্ডে এঁকে দেখাবো। আর f of xy is our given function। এই হলো মোটামুটি কনসেপ্ট অফ ডাবল ইন্টিগ্রেশন। 3টা টার্ম থাকে, নিচে থাকে এরিয়া, ডাইনে থাকে এলিমেন্টারি এরিয়া, আর মিডলে থাকে ও ইন্টিগ্রেশনের মূল ফাংশন, যে ফাংশনকে আমরা ইন্টিগ্রেট করব। চলো এবার পরের পোর্শনে দেখি। এখানে ছোট্ট একটি ডেফিনিশন আছে, ইটারেটিভ ইন্টিগ্রাল। আমি ডাবল ইন্টিগ্রাল এবং ইটারেটিভ ইন্টিগ্রাল সহ
কিছু জিনিস থেকে বোর্ডে আসি, তারপরে আমরা স্লাইড দেখাবো, তোমাদের জন্য ইজি হবে। আমরা পড়াচ্ছিলাম মূলত মাল্টিপল integral. It may be double integral, it may be triple integral, etc. etc. ঠিক আছে? কিছুক্ষণ আগে যে এক্সাম্পলটা দিয়েছি তা আবারও দেখানোর চেষ্টা করি যে ডাবল ইন্টিগ্রেশনের ডেফিনিশনটা হলো এই টাইপের, নিচে আর, আর ইজ দ্য রিজিয়ন ফাংশন অফ এক্স ওয়াই এন্ড বি এন। এই জিনিসটাকে যদি আমি ব্যাখ্যা করি, মনে করো একটি এলাকা কনসিডার করলাম, এই একটি এরিয়া, এই পুরো এরিয়াটার নাম হলো আর। ক্লিয়ার? আর কি বুঝতে পেরেছি? Yes, আমরা আর বুঝতে পেরেছি এই পুরো এরিয়াটা। আমরা পরে আর কে আরো ভাঙার চেষ্টা করব। প্রথমত বেসিক বলতে বোঝানো হয় যে এরিয়ার মধ্যে আমরা ইন্টিগ্রেশন করব, সেই এরিয়াটাকে আর দ্বারা ডিনোট করা হয়। এবার পরবর্তীতে আমি বলেছি ডিএ। ডিএ ইজ দ্য এলিমেন্টারি এরিয়া, একটি ক্ষুদ্র এরিয়া। ওই এলাকার মধ্য থেকে একটি ক্ষুদ্র এরিয়া কনসিডার করলাম, একেবারেই ক্ষুদ্র এরিয়া কনসিডার করলাম, ছোট্ট একটা এলাকা। যে ছোট্ট একটা এলাকার এই পোর্শনটা মনে করলাম ডিএক্স আর এই পোর্শনটা মনে করলাম ডিওয়াই। তাহলে এই ছোট্ট এরিয়াটাকে ডি এ দ্বারা ডিফাইন করা হয় এবং এটাকে লেখা হয় ডিএক্স ডিএ, অথবা লেখা যায় ডিওয়াই ডিএ। আমরা জানি এরিয়ার ফর্মুলা এমনই হয়, ডিএ সমান ডিএক্স ডিওয়াই অথবা ডিওয়াই ডিএ। এই হলো এই অংশের পরিচয়। আর ফাংশন হলো এই এলাকার উপরে কোন একটা ফাংশন হবে, যে কোনো একটা ফাংশন বসবে এই এলাকার মধ্যে, তাই না? এই হলো এফ অফ এক্স। তাহলে ডাবল ইন্টিগ্রেশনের এই হলো তিনটি পার্ট আমি আলোচনা করেছি। এখন এই আর কে ভেঙে দেখাতে হবে। আর কে আমরা কিভাবে ভাঙবো? আর তো বললাম একটা এলাকা, এই এলাকাটাকে এখন ডাইমেনশনালি এক্সপান্ড করতে হবে। তো ডাইমেনশনালি আমরা যদি এই আর কে এক্সপান্ড করতে যাই, প্রথমে আমরা এক্স এক্সিস ওয়াই এক্সিস কনসিডার করলাম। সাপোজ ও এক্স ও ওয়াই, ওকে, এটাকে বলা হয় সীমানা প্রাচীর খুঁজে বের করা। এক্স এর দিকে সীমানা, ওয়াই এর দিকে সীমানা কত সেটা আমরা খুঁজে বের করব। আচ্ছা, এই এলাকাটার লেফট সাইড এক্স এর একটি মান আছে, আমরা সেই মানটা যদি হিসাব করি তাহলে দেখতে পাবো যে এই বরাবর একটি মান আছে, যেখানে অবিলম্ব টানলে এই জায়গায় পাবো। মনে করলাম এই জায়গায় এক্স এর মান এ, এর বামে লেফট সাইড অফ দিস এরিয়ায় কোনো এই এলাকার কোনো মান পাবো না। অনুরূপ ভাবে একেবারে রাইটের দিকে আরেকটি মান পাবো, সেই মানটার ডানে আর কোনো মান পাবো না। তাহলে এই জায়গায় আমরা ধরলাম এক্স এর মান বি। এই এ থেকে বি এটা ধরে নেওয়া জিনিস, অত্র এলাকার এক্স এর দিকের সীমানা হলো এ থেকে বি। আমি আবার বলছি, কোন একটা গ্রাফের ডান বাম এরিয়ার সীমানা প্রাচীর করে নিলাম, এক্স এর মান এ, ওয়াই এর মান বি ধরে নেওয়ার জন্য। এখন এ এবং বি দ্বারা আমাদের এই গ্রাফটা টোটালটা দুই খণ্ডে বিভক্ত হয়েছে। এই এলাকাটা দুই খণ্ডে বিভক্ত হয়েছে, উপরের কার্ভ, এটা হলো উপরের দিকের কার্ভ, আর আরেকটি হলো নিচের দিকের গ্রাফ।
উপরের দিকের গ্রাফটা মনে করো আমরা নিচেরটা যদি আগে হিসাব করি যে এখান থেকে এটা ঘুরে ফিরে এই জায়গায় এসেছে, এই একটা গ্রাফ আমরা পেলাম। এইটার নাম দিলাম মনে করো y1 ধরে নেওয়া জিনিস। এখান থেকে আমরা ট্রাভেল করে এখানে আসলাম, অর্থাৎ y এর একটা সীমানা ইউজ করলাম। আবার এখান থেকে ট্রাভেল করে আমরা ঘুরে ফিরে অতিক্রম করে আর আদি জায়গায় আসলাম, এই গ্রাফটার নাম দিলাম y2। তাহলে এই সীমানাটাকে 4টা পয়েন্ট দ্বারা আইডেন্টিফাই করেছি। একটা হলো x এর লেফট লিমিট, দ্যাট ইজ লোয়ার লিমিট, আরেকটি হলো x এর আপার লিমিট। x ভ্যালুর নিম্ন সীমা হলো a, অর্থাৎ ছোট মানটা, আর x এর বড় মানটা হবে b। এবার আসো y এর ছোট মান লোয়ার কার্ভ, নিচের দিকের যে গ্রাফ আছে সেটা হলো y এর লোয়ার কার্ভ বলা হয়, আর উপরের দিকের গ্রাফ যেটা আছে সেটা হলো আপার কার্ভ। অর্থাৎ এই ইন্টিগ্রেশনটাকে আমরা যদি ভাগ করি রিজিয়ন দেই, তাহলে ইন্টিগ্রেশনটা হবে এই টাইপের। x এর মান a থেকে b, তারপরে y এর মান y1 থেকে y2, অর্থাৎ নিচের দিকে আছে y1, উপরের দিকে আছে y2, তারপরে ফাংশন অফ x1। আর dA লেখার সিস্টেম হলো dy dx। এখানে আবার একটি কথা আছে, কেন আমি dy dx লিখেছি, কেন dx dy লিখিনি, এর ব্যাখ্যাটি হলো আমরা at first apply the value of x, x এর সীমানা বসিয়েছি, তাই না? এই x এর সীমানাটা মনে রাখার জন্য বলবো ফার্স্ট লিমিট ফর লাস্ট ভেরিয়েবল। এটা টেকনিক। প্রথম যে লিমিটটি থাকবে সেই লিমিটটি হবে লাস্ট ভেরিয়েবলের। তাহলে ফার্স্ট লিমিট ফর লাস্ট ভেরিয়েবল এই হিসাবটা মেনটেন করব। এটা হলো সংক্ষিপ্ত পদ্ধতি। আর ইলাবোরেট পদ্ধতি হলো আমরা প্রথম সীমানা অ্যাপ্লাই করব, সেটা হলো ওয়ান ডাইমেনশনাল। x এর মান a থেকে b ওয়ান ডাইমেনশনাল, এই পয়েন্ট থেকে ওই পয়েন্ট। দ্বিতীয় যে সীমানাটা আমরা অ্যাপ্লাই করব দ্যাট উইল বি টু ডাইমেনশনাল, অর্থাৎ নিচের দিকের গ্রাফ, এটা একটি রেখা, টু ডাইমেনশনাল। নিচের দিকের রেখা থেকে উপরের দিকের রেখা, এই y1 y2 এটা কিন্তু পয়েন্ট নয়, এটা কি লাইন। তাহলে এটা y1 এবং এই ওয়ান ডাইমেনশনালের পরে হবে টু ডাইমেনশন, তারপরে হবে থ্রি ডাইমেনশন, তারপরে ফোর ডাইমেনশন। বিকজ টু ডাইমেনশনের মধ্যে ওয়ান ডাইমেনশন প্রেজেন্ট, থ্রি ডাইমেনশনের মধ্যে টু ডাইমেনশন প্রেজেন্ট। আমরা গ্রাফের পরিস্থিতি অনুযায়ী এই গ্রাফের একটি নাম দিলাম, মনে করো এই গ্রাফের নাম দিলাম সাপোজ 3+x², কথার কথা। আর উপরের গ্রাফের নাম দিলাম মনে করো যে y = 5+5 - x², জাস্ট তোমাদের বোঝাবার জন্য নাম দিলাম। তাহলে দেখা যাচ্ছে এর মধ্যে x আছে, অর্থ কি এই y1 y2 ডিপেন্ডস অন x। সেই জন্য আমরা y2 y1 এই ভ্যালুগুলি টু ডাইমেনশনাল ইন্টিগ্রেশনটা আগে করব আর ওয়ান ডাইমেনশনাল ইন্টিগ্রেশনটা পরে করব। আমরা যদি এইটা আগে নিয়ে যাই এটা পরে নিয়ে যাই তাহলে x এর ইন্টিগ্রেশন হয়ে গেল এবং পরে আমরা কিন্তু x খুঁজে পাবো আর কিছুই করতে পারবো না, ভ্যালুলেস রেজাল্ট পাবো। তো আমরা আরো বিস্তারিত আলোচনা করব প্রবলেম সলভিং এর জন্য সময়। এখন আমরা যতটুকু শিখতে পারলাম যে একটি ইন্টিগ্রেশন 3 ভাগে ভাগ করা হয় আর এই এরিয়াটাকে 2 ভাগে ভাগ করা হয়, তারপরে এরিয়ার সীমানাটা এইভাবে লেখা হয়। আমি এই কথাটাকে আরো স্পেসিফিক বোঝাবার জন্য আরো একটি এক্সাম্পল দিচ্ছি, আশা করি সেটা তোমরা বুঝতে পারবে। এটা দিচ্ছি ট্রিপল ইন্টিগ্রেশন দিয়ে। আমরা ফাইনালের সিলেবাসে খুব বেশি করে কিন্তু ট্রিপল ইন্টিগ্রেশন করবো, দেখি ভেক্টর ইন্টিগ্রেশন আমরা করবো। আচ্ছা,
দিস ইজ এ কিউব, আমরা সবাই দেখতে পাচ্ছি। ও এদিকে হলো এক্স এক্সিস, এদিকে ওয়াই এক্সিস, উপরের দিকে z axis। এখন এখান থেকে এই ডিসটেন্সটা 1 ইউনিট, এখান থেকে এই ডিসটেন্সটা 1, উপরে 1, সব দিকে 1, যেহেতু কিউব অফ 1 রেডিয়াস, সরি 1 ডিসটেন্স, এ বি সি, তারপরে মনে করো যে এম এন পি, এটা কিউ, এরকম বিভিন্ন নাম দিলাম। ওকে, এখন আমরা এর সাপেক্ষে একটি ট্রিপল ইন্টিগ্রেশন করতে চাচ্ছি। ব্যাপারটা এই টাইপের, জাস্ট তোমাদের বোঝার জন্য একটি ভলিউম ফাংশন অফ এক্স ওয়াই জেড ডিভি, এই হলো ট্রিপল ইন্টিগ্রেশনের ডেফিনিশন। 1 2 3 তিনবার ইন্টিগ্রেশন ফাংশন অফ এক্স ওয়াই জেড ডিভি, এলিমেন্টারি ভলিউম, আর এটা হবে ভি ভলিউম। আর এটাকে ভাঙবো ওই ফিগারের সহযোগিতা নিয়ে। অর্থাৎ এই এক্স এর মান, এখানে এক্স এর মান 0 আর এই জায়গায় এক্স এর মান 1, এখানে ওয়াই এর মান 0, এখানে ওয়াই এর মান 1, এখানে জেড এর মান 0, এখানে জেড এর মান 1, সব ডিসটেন্সই 1 1 1, কিন্তু মিনিং হবে ভিন্ন ভিন্ন ভিন্ন। সেই জিনিসটা আমি এখন দেখানোর চেষ্টা করছি। তাহলে এই ইন্টিগ্রেশনটা এই ফিগারের সাপেক্ষে যদি আমরা এক্সপান্ড করি, তাহলে আসবে এই টাইপের, এক্স এর মান 0 to 1, ওয়াই এর মান 0 to 1, জেড এর মান 0 to 1, এফ অফ এক্স ওয়াই জেড। এবার ফার্স্ট ভেরিয়েবল ফর লাস্ট লিমিট, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখব ডিজেড ডিওয়াই ডিএক্স, ডিজেড ডিওয়াই ডিএক্স। ওকে, মিলে যাচ্ছে। কিন্তু এই যে 0 আর 1, সেটা কোথায় আমরা গ্রাফ থেকে পেলাম? এই জিনিসটা হলো এক্স এর মান 0 হলো এই জায়গায় একটি পয়েন্ট, আর 1 হলো এই জায়গায় আরেকটি পয়েন্ট। অর্থাৎ এখান থেকে এতটুকু ডিসটেন্স ট্রাভেল করবে 0 to 1, এই অ্যাক্সেস সীমানা। তাহলে প্রথম সীমানা ট্রাভেলিং হলো 1 ডাইমেনশনাল, দ্বিতীয় সীমানা ট্রাভেল ইজ নট 1 ডাইমেনশনাল। সেই ওয়াই এর মান 0 বলতে একটি পয়েন্ট বোঝায় না, ওয়াই এর মান 0 বলতে তাহলে কি বোঝায়? ওয়াই এর মান 0 বলতে এক্সিস কে বোঝায়। তখন হবে এই হলো ওয়াই এর মান 0, এই অক্ষটা হলো ওয়াই এর মান 0, একটি লাইন। আর ওয়াই এর মান 1 বলতে এই লাইনটাকে বোঝানো হয়, প্যারালাল টু দিস। এই জায়গায় অলওয়েজ ওয়াই এর মান 1, এই হলো ওয়াই এর মান 1। আমরা যখন এক্স এর মান 0 বলেছিলাম তখন একটি পয়েন্ট ছিল, এক্স এর মান 1, সেটা ছিল পয়েন্ট। আর ওয়াই এর মান যখন 0 বলেছি, দ্যাট ইজ এ লাইন, ওয়াই এর মান 1 বলেছি, সেটাও ছিল লাইন। আবার এটা ছিল 2 ডাইমেনশনাল, লাইন হলো 2 ডাইমেনশন, পয়েন্ট হলো 1 ডাইমেনশন। জেড সমান 0, দিস ইজ নট 1 ডাইমেনশন, দিস ইজ নট 2 ডাইমেনশন, দিস ইজ 3 ডাইমেনশন। জেড সমান 0 বলতে আমরা কি বুঝি? জেড সমান 0 বলতে এক্স ওয়াই প্লেন বোঝানো হয়। অর্থাৎ এই যে তলটা আছে, নিচের যে সারফেসটুকু দেখা যাচ্ছে, নিচের যে অংশটুকু আমি ডট লাইন দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এই ডট লাইনের যে সমীকরণ, এই ফ্লোরের সমীকরণটাকে বলা হয় জেড সমান 0। বক্স করে দেখালাম যে ফ্লোরের সমীকরণটা হলো জেড সমান 0। তো জেড সমান 0 বলতে ইট ইজ এ সারফেস, দ্যাট ইজ 3 ডাইমেনশনাল সারফেস। অনুরূপভাবে জেড সমান 1 হবে টপার সারফেস, উপরের দিকের সারফেসটা হবে জেড সমান 1, এটা হবে জেড সমান 1। তাহলে লিমিট সব একই রকম, এক্স এর মান 0 to 1, ওয়াই এর মান 0 to 1, জেড এর মান 0 to 1, কিন্তু প্র্যাকটিক্যাল মিনিং কিন্তু তিনটা তিন রকম। এক্স এর মান 0 to 1 বলতে বোঝানো হয় এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট ভেরিয়েশন। ওয়াই এর মান 0 to 1 বলতে বোঝানো হয় লাইন টু লাইন ভেরিয়েশন, দ্যাট ইজ 2 ডাইমেনশনাল ভেরিয়েশন। জেড এর মান 0 to 1 বলতে বোঝানো হয় সারফেস টু সারফেস ভেরিয়েশন। জেড সমান 0 মিনস এক্স ওয়াই সারফেস,
আর z সমান 1 means xy সারফেস প্যারালাল টু xy প্লেন। এইটার মতোই কিন্তু জাস্ট একটু উপরে আছে, 1 ইউনিট উপরে আছে। এই হলো 3 ডাইমেনশনাল দ্যাট ইজ মাল্টিপল ইন্টিগ্রাল দ্যাট ইজ ট্রিপল ইন্টিগ্রেশনের একটি এক্সাম্পল। আর যে কথাটা বলেছিলাম সেটা আমরা মনে রাখবো যে ফার্স্ট লিমিট ফর লাস্ট ভেরিয়েবল মিলে যাবে, সেকেন্ড লিমিট ফর সেকেন্ড লাস্ট ভেরিয়েবল, থার্ড লিমিট ফর থার্ড লাস্ট ভেরিয়েবল। তারপরে আমি তোমাদেরকে স্লাইডে পরে আরেকটি টপিক একটু করে দেখিয়েছিলাম, সেটা এখান থেকে আমরা আলোচনা করব ইটারেটেড ইন্টিগ্রাল। আমাদের মূলত মাল্টিপল ইন্টিগ্রালস এর বেসিকটা বুঝতে হবে, দেন আমরা ক্যালকুলাস 1 বা ইন্টারমিডিয়েটের কনসেপ্ট দিয়ে কিন্তু এগুলি করতে পারবো। Iterated integrals means we have to produce a field to integrate with respect to corresponding variable. আমি আবার বলছি, ইটারেটেড ইন্টিগ্রাল হলো একটা ফিল্ড ক্রিয়েট করা যেখানে আমরা ভেরিয়েবলস গুলির সাপেক্ষে ইন্টিগ্রেট করব। যেমন আমরা এই অবস্থায় কিন্তু প্রথমে এই জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব, অর্থাৎ জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব বলতে এই অংশটুকুর কাজ আগে করব। আর এটাকে এইভাবে লেখা হয় 0 to 1। এখানে x না দিলেও কিন্তু x বুঝাবে, মনে রাখতে হবে। y এর মান 0 to 1, সেকেন্ড ব্র্যাকেট 0 to 1 f of x y z dz then dy dx। এই যে কাজটুকু করিলাম, এই সেকেন্ড ব্র্যাকেট ইন্ট্রোডিউস করেছি, এই কাজটাকেই বলা হচ্ছে ইটারেটেড ইন্টিগ্রাল। ঠিক আছে, দ্যাট ইজ টু ক্রিয়েট এ ফিল্ড টু ইন্টিগ্রেট উইথ রেসপেক্ট টু করেসপন্ডিং ভেরিয়েবল। তাহলে আমরা কি কাজটা করলাম, প্রথমে এই ভিতরের কাজটুকু করার জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বন্দি করলাম, তারপরে ফাংশনাল ভ্যালু বসাবো, বসিয়ে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশনটা আমি পরে দেখাচ্ছি। এরপরে এইটার পরে আবার সেকেন্ড ব্র্যাকেট ইন্ট্রোডিউস করব, আবার ইন্টিগ্রেশন করব, আবার ফার্স্ট ব্র্যাকেট, এইভাবে পর্যায়ক্রমে প্রসেস। এই হলো আমাদের মাল্টিপল ইন্টিগ্রালস এবং তার ইটারেটেড ইন্টিগ্রালস এবং ফিজিক্যাল ফেনোমেনা, যে কিভাবে আসলে মাল্টিপল ইন্টিগ্রাল আমাদের সলভ করতে হয়। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, করবো স্যার? জি শিওর। স্যার আপনি মানে ওই যে 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল স্যার, জি এখন ওই যে ফার্স্ট লিমিট সমান লাস্ট ভেরিয়েবল, যে এখন স্যার এখানে যদি স্যার মনে করেন এখানে স্যার আপনি dz dy dx, হ্যাঁ স্যার এখানে যদি আপনি মানে মনে করেন যে এই কি বলে এই, স্যার এটাকে যদি একটা আগে নিয়ে আর একটা পরে, তখন কি এখানে কি কোনো চেঞ্জ হবে? হ্যাঁ ঠিক আছে। এখানে দুটা অর্থ, তোমার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। তোমার কথা হলো স্যার আমি যদি এগুলি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেই, জি স্যার, এদিকেও জি ঘুরিয়ে জি দিলাম, স্যার, এদিকেও করেসপন্ডিং ঘুরিয়ে দিলাম, তাহলে জি স্যার, মানের কি কোনো পরিবর্তন হবে? জি এই স্যার, তোমার প্রশ্ন। এর উত্তর হলো দুইটি। সরি একটু শুনবে, শোনো, এর উত্তর হলো দুইটি। আমি খুব ভালো করে উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। যদি একটি ফাংশন আরেকটির সাথে ডিপেন্ডেন্ট হয়, ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট জিনিসটা বোঝানোর চেষ্টা করি। that is a function of xy, okay, y is a function of x, আর x is a function of constant। x y এর উপরে নির্ভরশীল না, y z এর উপর নির্ভরশীল না, বাট z y এর উপর নির্ভরশীল, y x এর উপর নির্ভরশীল। এগুলি হলো ডিপেন্ডেন্ট ফাংশন। তাহলে ডিপেন্ডেন্টের এক্সাম্পল কি? এরকম একটা এক্সাম্পল দিচ্ছি ডিপেন্ডেন্সি বোঝানোর জন্য, তাহলে জিনিসটা তোমাদের ক্লিয়ার হবে। মনে করো 0 to 3, x to 3 minus x square and 1 to y, f of x y z dz dy dx। খেয়াল করে দেখো, এটা কিন্তু z এর ভেরিয়েবল, z এর মান 1 থেকে y, অর্থাৎ z এর মান y এর উপর নির্ভরশীল। আবার এখানে আসো, এটা কিন্তু y এর সীমানা, y এর মান x থেকে এত, অর্থাৎ y এর মান x এর উপর নির্ভরশীল, আর x কনস্ট্যান্ট 1 ডাইমেনশন। এই টাইপের ইন্টিগ্রেশন যদি হয়,
তাহলে তুমি এলোমেলো ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে করতে পারবা না, নির্ভরশীলতা নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি কনস্ট্যান্ট হয়, একটি আরেকটির সাথে নির্ভরশীল না, উপরে শুধু কনস্ট্যান্ট ভ্যালু আছে বা নিচে শুধু কনস্ট্যান্ট, তখন তুমি নিয়ম মেনে যদি এক্সচেঞ্জ করো, দেয়ার উইল বি নো প্রবলেম। কথা কি ক্লিয়ার? যদি আমাদের সীমানাগুলি এই টাইপের হয়, একটি ভেরিয়েবল আরেকটির উপরে নির্ভরশীল, যেমন জেটের মান 1 থেকে y, দ্যাট ইজ y এর উপর নির্ভরশীল, y এর মান x থেকে এত, x এর উপর নির্ভরশীল, হ্যাঁ, তাহলে তুমি ইচ্ছা মতো এক্সচেঞ্জ করতে পারবে না। তবে এইটাকে ইচ্ছা মতো এক্সচেঞ্জ করা যাবে, বিকজ ইট ইজ এ কনস্ট্যান্ট ফাংশন। যদি মানে স্যার আপনি যেটা ডিপেন্ডেন্ট বললেন স্যার, ওইটা যেভাবে আছে ওইটা সাপেক্ষেই করতে হবে। এক্স্যাক্টলি রাইট, এটাকে ঘুরালে তোমার অঙ্ক আসবে না, এটা ঘুরিয়ে লিখো, অঙ্ক রেজাল্ট এক হবে। কারণ দেখো কনস্ট্যান্ট মানের কোনো পরিবর্তন নাই, যেভাবে করো এটাকে 3 ভাগে ভাগ করে করলে অঙ্কটা হয়ে যাবে। যে এক্স এর গুলি আলাদা করে করলে ওয়াই এর আলাদা করে করলে কোনো সমস্যা নেই, অঙ্ক হয়ে যাবে। স্যার আমরা এখানে প্রথম লিমিট হচ্ছে লাস্ট ভেরিয়েবল, আর সেকেন্ড লিমিট হচ্ছে সেকেন্ড লাস্ট, জি স্যার, আর লাস্টেরটা হচ্ছে ডিজেড এর। জি স্যার, জি জি, এইভাবে মনে রাখবে। এখানে যদি আমি এক্স ওয়াই জেড নাও লিখি, এখান থেকে বুঝতে পারবে যে কোনটা এক্স কোনটা ওয়াই কোনটা জেড। জি স্যার। ওকে, চলো আমরা সময় তো শেষের দিকে এসে গেছে, একটি অঙ্ক করাবো শুধু আজকে। অনেক আলোচনা করেছি, যে আলোচনাগুলি তোমাদের হয়তো বা কাজে লাগবে। একটি অঙ্ক করিয়ে আজকে মতো শেষ করে দিব, আমার আবার 7টায় ক্লাস আছে। সাপোজ 0 to 1 minus x to 1 plus x square y plus 3y dy dx. This is a double integral. এটা একটি ডাবল ইন্টিগ্রাল। আচ্ছা, আমি অঙ্কটার সুবিধার্থে এটা উঠিয়ে দিলাম, সহজ করে দিলাম, এটা দিলে একটু বড় হয়ে যাবে। ওকে, আমি আরো একটু সহজ করার জন্য অঙ্কটাকে ওয়াইটা এক জায়গায় দিচ্ছি, শুধু সহজ করে দিচ্ছি, 2y দিচ্ছি। ওকে, যে x plus 2y। এখন আমরা এই ইন্টিগ্রেশনটা করব। ইন্টিগ্রেশনের বেসিক হলো, at first we have to create a field that is iterated integral প্রডিউস করতে হবে। আর ইটারেটেড ইন্টিগ্রাল প্রডিউসের নিয়ম হলো 0 to 1 সেকেন্ড ব্র্যাকেট দিব, দেন মাইনাস x to 1 plus x, দেন x plus 2y dy সেকেন্ড ব্র্যাকেট শেষ dx। এখন কিছুক্ষণ আগে যে আলোচনা করেছি সেখান থেকে বুঝতে পেরেছি যে এখানে যেহেতু y এর মান x এর উপর নির্ভরশীল, তো উই ক্যান নট এক্সচেঞ্জ অ্যাজ মাই উইশ। আমি যেভাবে চাই সেভাবে এই মুহূর্তে কি করতে পারবো না, কারণ একটি আরেকটির সাথে নির্ভরশীল। যদি দুইটাই কনস্ট্যান্ট হতো করতে পারতাম। এবার আমরা ইটারেটেড ইন্টিগ্রাল করলাম। থিংকিংটা হলো হাউ টু ইভালুয়েট দিস সর্ট অফ মাল্টিপল ইন্টিগ্রাল। আমি উত্তরটা বলবো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যেভাবে করেছিলাম, মনে আছে? ঠিক এইভাবে পার্শিয়াল কিভাবে করেছি, when you differentiate with respect to x, মানে একটা সাপেক্ষে করলে একটা কনস্ট্যান্ট স্যার। হ্যাঁ, বাকিগুলি কি কনস্ট্যান্ট। সিমিলার এখানেও সেম, তুমি যখন y এর সাথে ইন্টিগ্রেট করবে x কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশনের রেজাল্টটা কি আসবে দেখো, 0 to 1 then x constant integration of dy রেজাল্ট কত? x তো কনস্ট্যান্ট ঠিক আছে, কিন্তু ইন্টিগ্রেশন আর dy তো আছে, তার রেজাল্ট কত? ইন্টিগ্রেশন অফ dy স্যার y, দ্যাট ইজ রেজাল্ট হলো প্লাস ইন্টিগ্রেশন করতেছি y এর সাপেক্ষে, তাহলে 2y এর ইন্টিগ্রেশন হলো y স্কয়ার বাই 2। তাহলে আপার লিমিট লোয়ার লিমিট আমরা বসিয়ে দিচ্ছি। এখানে হলো লোয়ার লিমিট হলো -x এবং আপার লিমিট হলো 1x, তারপরে আমরা dx বসিয়ে দিলাম। ভেরি গুড। এখন আসো এই আপার লিমিট লোয়ার লিমিট আমাদের বসাতে হবে, বসিয়ে ক্যালকুলেশন করব 0 to 1। এখন y এর মান 1 plus x বসাবো। এটা দুই ভাবে বসানো যায়, আপার লিমিট লোয়ার লিমিট ফাংশন ওয়াইজ বসানো যায়, উপরের ফাংশন গুলিকে একবার বসিয়ে মাইনাস দিয়ে নিচের ফাংশনে একবার বসানো, যে কোনো ভাবে করো না কেন ইউ উইল গেট দ্য সেম রেজাল্ট। যেমন আমি যদি x টাকে কমন রেখে
ওয়াই এর উপরের সীমাটা বসালাম 1 প্লাস এক্স, মাইনাস দিয়ে নিচের সীমানা বসাবো, তো মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে যাবে প্লাস। একবারে আমরা এক্স কমন নিয়ে ওয়াই এর আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিলাম, এটা একটা পদ্ধতি। আরেকটি হলো সবগুলোতেই ওয়াই এর মান প্রথম বসাবো, মাইনাস দিয়ে সবগুলিতে ওয়াই এর মান নিচের মানটা বসাবো। এই টাইপের অঙ্ক আমরা আগামী ক্লাসে আরো অনেক করব। স্যার এটা কি ওয়াই এর জায়গায় স্যার 1 প্লাস এক্স প্লাস 1 প্লাস এক্স হোল স্কয়ার মাইনাস ওই মাইনাস এক্সটা এবার বসবে না স্যার? জি জি জি, আবার দেখো, এবার ওয়াই স্কয়ার দ্যাট ইজ 1 প্লাস এক্স হোল স্কয়ার মাইনাস মাইনাস এক্স হোল স্কয়ার। দেখো এবার বুঝছো কিনা, আমি কি করেছি, ওয়াই এর পরিবর্তে 1 প্লাস এক্স হোল স্কয়ার মাইনাস ফর্মুলা দিয়ে ওয়াই এর মান মাইনাস এক্স বসাবো, মাইনাস এক্স হোল স্কয়ার। এখন এই অংশটুকু একটু যোগ বিয়োগ করতে হবে, তো যোগ বিয়োগ করলে কত হয়, 0 to 1, এটা হয় 1 plus 2x, that is x plus 2x square, এটা হয় 1 plus 2x, 1 plus 2x plus x square minus x square কাটা যায়, এখানে কিন্তু x square মাইনাস হয় আর এই x square কাটা যায়, তাহলে আমরা এই অংশটুকু পেলাম, that is 0 to 1, 1 plus 3x plus 2x square dx। একেবারে বেসিক অঙ্ক এখন, যে ইন্টিগ্রেশন আমরা অতীতে অনেক করেছি। ওকে, তাহলে কত আছে দেখো, এই তো x plus 3/2x square plus 2/3x cube, আপার লিমিট লোয়ার লিমিট আমরা বসিয়ে দিচ্ছি 0 to 1, তাহলে 1 plus 3/2 plus 2/3 মাইনাস সবগুলি 0 আছে, এবং ক্যালকুলেশন করে দেখো তোমার রেজাল্ট কত আসে। তোমার রেজাল্ট আসবে 1 plus 3/2 আর প্লাস 2/3, তোমার রেজাল্ট আসে 19/6। তো আজকে এখানে আমরা শেষ করেছি, গামা বিটা নিয়ে ভালো করে পড়বে আর এই ডেফিনিশন গুলি বোঝার চেষ্টা করবে। একটু অ্যাটেন্ডেন্স দিয়ে নিচ্ছি। স্যার আজকের ভিডিওগুলো কি স্যার ইউটিউবে আপনার চ্যানেলে আপলোড দিবেন স্যার? Yes,